এখানে বলছে যে গ্রিন হাউস এফেক্ট জন্য দায়ী কোনটি? গ্রিন হাউস এফেক্ট কি আমরা জানি এমন একটা এফেক্ট যার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, রাইট? বেশ কিছু গ্রিনহাউস গ্যাস আছে, যেমন তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প। এগুলি কি করে, এগুলি সূর্য থেকে আগত অবলোহিত রশ্মি, যেটাকে আমরা ইংলিশে ইনফ্রারেড বলি, রশ্মি বলি, তা শোষণ করে উত্তপ্ত হয়। তো তোমরা প্রথম লাইনে শুনতে পেলে গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী যেটি, সেটা হচ্ছে সূর্যরশ্মিতে আগত ইনফ্রারেড রশ্মি, অপশন নাম্বার এ। নেক্সট আমাদের হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবকের লিটার এটিএম এককের মান কত? এটা মনে রাখতে হবে, 0.082। ওকে, আচ্ছা বলছে কত মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে? এই জাতীয় কোশ্চেন তোমাদের মাধ্যমিকে প্রতিনিয়ত আসে, প্রত্যেক বছর এই ধরনের একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি এবার বলি ব্যাপারটা কি হলো। হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটাতে হবে, রাইট? তাহলে প্রথমে তোমরা জেনে নাও বিক্রিয়া কিভাবে সংঘটিত করবো। যারা জানো খুবই ভালো, আর যারা জানো না শুনে নাও। হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয়। এক্ষেত্রে তুমি দেখবে সমতা বিধানটা জরুরি। তুমি যদি লেফট হ্যান্ড সাইডে দেখো অক্সিজেন দুটো আছে, রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন আছে কটা? একটা। তো আমাদের ব্যালেন্স করতে হবে, তাই এখানে কি করতে হবে, 2 করতে হবে। তো অক্সিজেনকে 2 করে দিতে গেলে H2 এর আগে একটা 2 বসাতে হবে। এখানে দেখো H2 এর আগে যদি আমি 2 বসাই, তাহলে সেক্ষেত্রে আমাদের হাইড্রোজেন 4টে হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে হাইড্রোজেনের ইমব্যালেন্স দেখা যাচ্ছে। হাইড্রোজেনকে আমরা ব্যালেন্স করতে গেলে এখানে 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে, রাইট? এই বিক্রিয়াটাকে আক্ষরিক অর্থে আমরা বলতে পারি যে 2 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 2 মোল জল উৎপন্ন হয়েছে। ওকে, এটা তোমরা বিক্রিয়াকে ভাষায় বললে। এবার চলো দেখি কি বলছে এখানে। বলেছে কত মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে। এখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পেলে 2 মোল হাইড্রোজেন এর সাথে 2 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 2 মোল জল উৎপন্ন হচ্ছে। আমরা যদি ভালো করে দেখি আমাদের কি বলেছে, 4 মোল জল। তাহলে আমি এখানে মাল্টিপ্লাই করে দেখতে পারি উভয় পক্ষে। দেখো আমি এখানে উভয় পক্ষে 2 মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, এটা দেখো, এটা 4 হয়ে যাবে। এটাতেও 2 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা কি হবে দেখো, 2O2 হয়ে যাবে। আর আমাদের থাকবে কি, 4 মোল হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এটা উত্তর কি হয়ে গেল দেখো, 4 মোল হাইড্রোজেন। 2 মোল অক্সিজেনের সাথে 4 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় 4 মোল জল উৎপন্ন হয়। 4 মোল হাইড্রোজেন অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি 2 × 10⁻⁵ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হয়, তাহলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? তোমরা চতুর্থ অধ্যায় শিখেছো যে কোনো কঠিন পদার্থে 3 প্রকারের প্রসারণ দেখা যায়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, মানে 3 প্রকার প্রসারণ দেখা যায়, আর এই প্রত্যেকটা প্রসারণের আমরা গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট লিখে থাকি, ঠিক আছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের জন্য আমরা আলফা দিই, ক্ষেত্র প্রসারণের জন্য বিটা, আর আয়তন প্রসারণ গুণাঙ্কের জন্য গামা। তিনটের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে, তোমরা নিশ্চয়ই জানো, এটা এক্সামে খুব পড়ে। আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। অঙ্কে আমাদের দৈর্ঘ্য প্রসারণ আর ক্ষেত্র প্রসারণ নিয়ে আলোচনা করা হয়েছে। তো আয়তন প্রসারণ নিয়ে আমরা আলোচনা না করলে চলবে। হ্যাঁ, আমাদের আলফা চেয়েছে, বিটার মান দেওয়া আছে 2 × 10⁵, বাই দেখতে পাচ্ছ -5 ছিল, বাই দেখতে পাচ্ছ 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে 1 × 10⁻⁵ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অথবা তোমরা এটাকে লিখতে পারো বাই ডিগ্রি সেলসিয়াস হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা
এটা উত্তর পেয়ে গেলাম। এটা উত্তর হবে 1 ইন্টু 10⁻⁻5। এটা অপশন নাম্বার ডি। সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত হয়? আর তোমরা সবাই জানো, সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলো যখন যায় তখন আপতিত আলোক রশ্মি আর নির্গত আলোক রশ্মি পরস্পরের সমান্তরাল নির্গত হয়। তো সেক্ষেত্রে তোমরা যদি দেখো, সেক্ষেত্রে আমাদের প্রতিসরণ কোণের চ্যুতি শূন্য হবে। নেক্সট প্রশ্ন দেখো, দৃশ্যমান বর্ণালী যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক হয়। তোমরা এটা মনে রাখবে, সবচেয়ে কম হয় বলেছে আসলে। তাহলে সবচেয়ে বেশি বললে লাল হতো, আমাদের কি বলেছে সবচেয়ে কম হবে বেগুনি। ঠিক আছে, আশা করছি মনে রাখতে পারবে। পরিবাহিতাঙ্কের একক কি? তোমরা সবাই জানো রোধাঙ্কের একক কি হয়? ওহম মিটার। আর হচ্ছে পরিবাহিতাঙ্ক সিগমা দিয়ে প্রকাশ করা হয়, যাকে আমি রোধাঙ্কের অননক বলি, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে দেখো, নিশ্চয়ই এর একক হয়ে যাবে রোধাঙ্কের অনন্য। তাহলে এর একক হয়ে যাচ্ছে তোমার ওহম এর ইনভার্স করলে, অর্থাৎ ওহমকে যদি অনন্য করা হয় তাহলে ওটা মোহ হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে, এটা মিটার ইনভার্স হয়ে যাবে। এটাকে মোহ বলে, এটা ওহম বলে, এটাকে মোহ বলে। তাহলে এক্ষেত্রে এটা মোহ সেমি ইনভার্স। আসলে এখানে কোনো এসআই একক বা সিজি কোনো উল্লেখ করেনি, তাই আমরা মিটার জায়গায় সেমিও লিখতে পারবো। অপশন নাম্বার ডি। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক দ্রুত হ্রাস পায়, তোমরা এটা জানো। আচ্ছা, বলছে যে এখানে একটা নিউক্লিয়াইড আছে, এই নিউক্লিয়াইড মৌলটির পরমাণু প্রথমে একটি আলফা বিঘটন হবে, পরে দুটি বিটা বিঘটন হবে, তাহলে ভর সংখ্যা কি হবে? তোমরা সবাই জানো যে আলফা মানে হিলিয়াম কণার স্রোত, তাই না? ধনাত্মক হিলিয়াম কণার স্রোত, তাই তো? আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে ভর সংখ্যা নিয়ে আলোচনা করেছে। তো আমরা ভর সংখ্যা নিয়ে যদি কথা বলি, তাহলে আলফার একটা আলফা বেরিয়ে গেলে যে কোনো পরমাণুর ভর সংখ্যা 4 একক হ্রাস পায়, তাই তো? আর একটা বিটা মানে কি হয় বলতো? বিটা আসলে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণার স্রোত, যার মান হয় মাইনাস, মানে যার পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ আমি পরমাণু ক্রমাঙ্ক না বলে চার্জ বলতে পারি -1, আর ভর সংখ্যা তো থাকে না, 0। অর্থাৎ বিটা নিঃসরণ 100টা হলেও আমার তা পরমাণুর ভর সংখ্যায় কোনো এফেক্ট ফেলবে না, রাইট? শুধুমাত্র আমাদের এই আলফা বিঘটনের জন্য যা হবে সেটাতেই আমাদের ভর সংখ্যাটা কমবে। দেখো আগে 235 ছিল, 4 একক কমে গেছে, তাই না? হিলিয়াম কণা, তাহলে আমরা দেখবো 231 হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথম পেয়ে গেলাম অপশন নাম্বার বি। 1.9 অপশন নাম্বার বি অ্যান্সার হবে। সন্ধিগত মূল্য নয় কোনটা? এখানে ভালো করে তুমি দেখো, বাকি সবকটাই আমাদের সন্ধিগত মৌল। অপশন নাম্বার বি তোমার সন্ধিগত মৌল নয়। আচ্ছা, একটা বিষয় তোমাদের জেনে রাখা উচিত, এখন বর্তমানে ক্যাডমিয়াম, পারদ আর জেরেনকে সন্ধিগত মৌল বলা যায় না। তার যাই হোক, অপশন ওয়াইজ তুমি যদি দেখো তাহলে আমাদের ম্যাগনেসিয়াম কিন্তু একদমই সন্ধিগত মৌল নয়, তাই না? এটাকে আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলি। তাহলে এটা এই ক্ষেত্রে এটা অ্যান্সার হয়ে যাবে। যদি কোনোদিন এক্সামে পড়ে, ধরো সবকটাই দেখে মনে হচ্ছে সন্ধিগত মৌল, যদি তার মধ্যে এই তিনটে থাকে তাহলে মনে রাখবে এই তিনটের মধ্যে যে কোনো একটা সন্ধিগত মৌল হবে না। যাই হোক, ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় কি করে? তোমরা সবাই জানো একটা ধাতব পরমাণু যখন আয়নে পরিণত হয় তখন সে ইলেকট্রন ত্যাগ করে, তাই না? কিভাবে মনে রাখবে এটাকে? ধরো ম্যাগনেসিয়ামের কথাই বলি, ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12, অর্থাৎ তার সর্বস্থ কক্ষপথে যদি ইলেকট্রন বিন্যাস করে দেখি তাহলে দুটো ইলেকট্রন আছে, তাই না? আর ম্যাগনেসিয়াম কি করে, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভের আশায় সে দুটো ইলেকট্রন বর্জন করে দেয়, তাই না? তাহলে এটা মনে রাখতে হবে এক কথায় যে ধাতু ইলেকট্রন বর্জন করবে, আর যদি অধাতু হয় তাহলে ইলেকট্রন গ্রহণ করবে, এটা মনে রাখবে। তাহলে ধাতু ইলেকট্রন বর্জন করে, আর ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, বর্জন মানে জারণ, এটা মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে ধাতু
ইলেকট্রন বর্জন করে কোথায় দেখ, এটা আই থিঙ্ক এটা অপশন হওয়া উচিত, অপশন নাম্বার বি, না সরি অপশন নাম্বার এ হবে, রাইট। আমাদের নেক্সট প্রশ্ন, একটি রূপোর গয়নার সোনার প্রলেপ দিতে হলে অ্যানোরূপে কি ব্যবহার করতে হবে? সবসময় মনে রাখবে এই তড়িৎ বিশ্লেষণে এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, যে তড়িৎ লেপনের এই পার্টটা খুব আসে পরীক্ষায়। তো একটা জিনিস মনে রাখতে হবে, যার উপর প্রলেপ দেওয়া হবে তা ক্যাথোডে থাকবে, আর যেটার প্রলেপ দেওয়া হবে সেটা অ্যানোড থাকবে। ধরো এখানে রূপো আছে, ঠিক আছে, এই রেড পোর্শনটা রূপো, এর উপর আমরা গ্রিন কালারের একটা লেয়ার দিচ্ছি, এটা হচ্ছে সোনা। ওকে, এই গ্রিন কালারের লেয়ারটা সোনা। তাহলে কি হয়ে যাবে, আমাদের ক্যাথোডটা হবে এই ভিতরে থাকা লাল অংশ, অর্থাৎ এক্ষেত্রে দেখ কোশ্চেন থাকবে একটি রূপোর গয়নার উপর, তাই তো, তার মানে এটা রূপো, তাই তো, এটা রূপো, আর এই সবুজটা ধরে নাও সোনা। ওকে, আচ্ছা, তো এই ইউ ধরে নাও এই, হ্যাঁ, তো রূপো আমরা কি করব, আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব, আর সোনা আমরা অ্যানোড রূপে ব্যবহার করব। যদি বলতো তড়িৎ বিশ্লেষণ পদার্থ তাহলে বলতাম পটাশিয়াম অরসায়ানাইড। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হতো, যাই হোক এখানে আমাদের অ্যানোড চেয়েছে, তাহলে অ্যানোড রূপে আমরা এক্ষুনি কি পড়লাম, যেটার প্রলেপ দেওয়া অর্থাৎ সোনার প্রলেপ দেওয়া হচ্ছে, তাহলে সোনাকে আমরা অ্যানোড রূপে ব্যবহার করব। ওকে, আচ্ছা, আয়রন পাইরেটসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে কি উৎপন্ন হবে? সালফার ডাইঅক্সাইড। তোমরা যদি মনে রাখতে পারো ওই স্পর্শ পদ্ধতি দেখবে, সেক্ষেত্রে আমাদের আয়রন পাইরেটসকে আমরা কি করেছিলাম, অক্সিজেনের সহায়তায় পুড়িয়ে আমরা SO2 পেয়েছিলাম, তাই না? পিতলের উপাদান কি? কপার আর জিঙ্ক। মনে রাখবে যে সংকর ধাতু আছে। এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ করলে যে দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে হয় তা হলো ইথাইল মারক্যাপটান। এছাড়া মিথাইল মারক্যাপটানও হবে। ঠিক আছে, আশা করছি। নেক্সট প্রশ্ন, ভ্যান অ্যালেন বলয় কোথায় দেখা যায়? বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান অ্যালেন বলয় দেখা যায় বা বিকিরণ দেখা যায়? এর তাহলে উত্তর কি হয়ে গেল, ভ্যান অ্যালেন বলয় দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে। কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন হয়? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাপমাত্রা তাপন মূল্যের এসআই পদ্ধতি একক কি? কিলো জুল পার মোল, বা তুমি এটাকে কিলো জুল পার কেজি লিখতে পারো। ঠিক আছে, এটা কিলো জুল পার কেজিটা বেটার অপশন, কিলো জুল পার কেজি বা কেজে পার কেজি। আচ্ছা, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের পিভি লেখচিত্র প্রকৃতি কিরূপ? সমপরাবৃত্ত। যদি বলতো পি ভার্সেস 1/v কি হতো? মূল বিন্দুগামী সরলরেখা। যদি বলতো পিভি ভার্সেস ভি কেমন হবে, তাহলে সেটা দেখবো আমরা পি অক্ষের সমান্তরাল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নেক্সট বলছে যে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অনুসংখ্যা কত? এটা ক্লাস 9 এর কোশ্চেন। আমরা সবাই জানি যে 1 মোলে অনুসংখ্যা 6.022 ইন্টু 10^23 হয়, আবার 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটারটাই আমাদের 1 মোল। তাহলে এখানে অনুসংখ্যা হয়ে যাবে 6.022 ইন্টু 10^23। আচ্ছা, তারপর যে কোনো তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপতন প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার নিজস্ব ধর্ম? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার নিজস্ব ধর্ম। লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতর দিকে বেড়ে যাবে? একদম সিম্পলি মনে রাখবে, ধরো আমাদের এই ব্ল্যাক পোর্শনটা হচ্ছে পিতল, ঠিক আছে, ব্ল্যাক পোর্শনটা হচ্ছে পিতল। আচ্ছা, পিতল, এই যে রেড পোর্শনটা হচ্ছে তোমার লোহা। ঠিক আছে, এটাই উত্তপ্ত করলে কি হবে, আমি উত্তপ্ত করলে দেখা যাবে যে এটা এইভাবে ভাঙবে, তার মানে রেড পোর্শনটা নিচের দিকে থাকবে আর ব্ল্যাক পোর্শনটা উপরের দিকে
বাঁকবে, রাইট? এই পার্টটা থেকে তাহলে কি বুঝলে, যে উত্তপ্ত করলে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম সেটি কি হবে, সেটি অল্প বাঁকবে। এটা মনে রাখতে হবে, পিতল অপেক্ষা লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম। তার মানে কি, ওটাকে উত্তপ্ত করলে ওর দৈর্ঘ্য প্রসারণ পিতল অপেক্ষা কম হবে, রাইট? তাহলে উত্তপ্ত করলে আমরা দেখতাম যে ভিতর দিকে বাঁকতো লোহা, রাইট? আর বাইরের দিকে বাঁকছে পিতল। কিন্তু শীতল করলে কি হবে, উল্টো হবে। শীতল করলে দেখা যাবে যে পিতলটাই ভেতরের দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যেহেতু শীতল করা হচ্ছে দেখো, তাহলে আমরা লিখবো যে পিতল টি ভিতরের দিকে বেঁকে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কি ব্যবহার করা হয়? দীর্ঘজনিত ত্রুটি দূর করতে আমরা উত্তল লেন্স ইউজ করি, ঠিক আছে? ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপতন কোণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। এটা খুব ইজি কোশ্চেন। আর ইকুয়ালস টু 2f, যে ক্ষেত্রে আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে বক্রতা ব্যাসার্ধ ইকুয়ালস টু 2 ইন্টু ফোকাস দূরত্ব, আচ্ছা, বা ফোকাস দৈর্ঘ্য এটাকে বলা যায়। বিওটির একক সংজ্ঞা তোমরা জানো, যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 ঘন্টা চললে যে বিদ্যুৎ শক্তির অপচয় বা ব্যয় হয় তাকে বলা হয় 1 বিওটি। এখান থেকে 1 বিওটির আরো কোশ্চেন আসতে পারে, তোমাকে বললো যে 1 বিওটি ইকুয়ালস টু ড্যাশ জুল, এটা মনে রাখবে, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। যাই হোক, এই ক্ষেত্রে আমাদের এই কোশ্চেনে স্টিক থাকবো আমরা। এই কোশ্চেন অ্যান্সার তোমাকে আমি দিয়ে দিলাম, যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা বৈদ্যুতিক যন্ত্রকে 1 ঘন্টা চালালে যে শক্তি ব্যয় হয় তাকেই বলা হয় 1 ওয়াট বা 1 ইউনিট। এসআই এককে আধান। নেক্সট কোশ্চেন বলছে যে এসআই এককে আধানের এককের নাম কি? এসআই পদ্ধতিতে আধানের একক হয় কুলম, সিজিএস স্ট্যাট কুলম। তারপর বলছে বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি, তাহলে এটা অ্যান্সার কি হয়ে গেল, কুলম। আমি পাশে লিখে দিচ্ছি কুলম। আচ্ছা, সি অথবা কুলম তোমরা বাংলা লিখতে পারো প্রপারলি, কুলম। সরি ফর দ্য ব্যাড হ্যান্ড রাইটিং। আচ্ছা, নেক্সট আমাদের কি হচ্ছে দেখো, বলছে যে বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতিতে আর্থ তারের রং কিরূপ হয়, সবুজ অথবা হলুদ, তাই না? কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? নিউক্লিয় সংযোজন। তারপর বলছে যে কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? এক্ষেত্রে কার্বনেরই একটা আইসোটোপ ব্যবহার করা হয়, আর্টিফিশিয়ালি মেড, এগুলো C14 আইসোটোপ, ঠিক আছে? আচ্ছা, অতি দীর্ঘ পর্যায় সারণীতে, অতি দীর্ঘ পর্যায়ে বলতে পারো মৌলের সংখ্যা কটা? 32টা। ওকে, যদি অতিহ্রস্ব বলে তাহলে কটা হবে? 2টো হবে। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন, পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম বলো। আমাদের বেসিক্যালি মানে 92টার পরে ম্যাক্সিমাম সবকটাই আমরা আর্টিফিশিয়ালি বানিয়েছি। তো লরেন্সিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম এগুলো লিখতে পারো। আচ্ছা, জলের দ্রবীভূত হয় এমন একটি সংযোজকের নাম বলো। গ্লুকোজ, চিনি, সহজ কোশ্চেন। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন কোন গ্যাস দ্বারা, যাই হোক ক্যাথোডে আর পড়তে হবে না কোশ্চেন, ক্যাথোডে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর অ্যানোডে অক্সিজেন, এটা মনে রাখবে। আবার জিজ্ঞেস করে যে জলের তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বার ব্যবহার করা হয়, তাহলে অ্যান্সার হলো প্লাটিনাম। যদি জিজ্ঞেস করে জলের তড়িৎ বিশ্লেষণে এইচ মানে কোন অ্যাসিড মেশানো হয়, তাহলে H2SO4 হবে। যদি বলে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়, অক্সিজেন। আর এখান থেকে তোমার রাসায়নিক বিক্রিয়াও আসতে পারে। যদি হাইড্রোজেন আর অক্সিজেনের আয়তনের অনুপাত জিজ্ঞেস করে তাহলে 2:1 লিখবে। ওজন বা ভরের অনুপাত বললে 1:8 লিখবে। স্তম্ভ মেলাও। বলছে যে থার্মিক পদ্ধতি
ডান স্তম্ভে কি কিসের সাথে মিল খাওয়াতে পারি আমি? লোহা, তাই না? লোহাকে আমরা থার্মিক পদ্ধতিতে নিষ্কাশন করতে পারি। তাহলে এটার অপশন নাম্বার বি হবে। আচ্ছা, নেক্সট বলছে অ্যামালগাম। তো অ্যামালগাম আমরা জানি যে পারদের একটা সংকর, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের। বায়োপলিমার কি? এক প্রকারের নিউক্লিক অ্যাসিড। আর বলছে পিভিসি, পিভিসি সবাই জানো, যার মনোমারের নাম ভিনাইল ক্লোরাইড। আচ্ছা, নাইট্রোলিন কি তোমরা জানো যে 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইড এর উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে যে যৌগ উৎপন্ন হয় তাকে বলা হয় এমন তোমার নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন, একটি আম্লিক গ্যাসের নাম বলো। HCl। শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ আসে? তাহলে অ্যামোনিয়া হবে। যদি বলে পচা ডিমের গন্ধযুক্ত কি হবে? হাইড্রোজেন সালফাইড। অ্যামোনিয়ার সঙ্গে এটার অ্যান্সার হয়ে যাবে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? এটা খুব ভালো কোশ্চেন। তাহলে অ্যামোনিয়ার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, যা একটা কঠিন পদার্থ। এটা মনে রাখতে পারো, ভালো কোশ্চেন। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে। এই অঙ্কগুলি আমি অন্য এক ক্লাসে দেখিয়ে দেবো, খুব সহজ অঙ্কগুলো, ঠিক আছে? তোমরা জানি যদি অসুবিধা হয় আমি পরবর্তী ক্লাসে অঙ্কগুলো বুঝিয়ে দেবো। আজকে আমরা শর্ট কোশ্চেনে বেশি ফোকাস করছি। স্কুল নাম্বার আই থিঙ্ক পেজ নাম্বার 78 হবে, দেখছি আমি 76 পেজ। ওকে, লেটস মুভ। আমরা তাহলে তার পরবর্তী চ্যাপ্টারে যাই। দেখো কি বলছে। এটা পেজ নাম্বার 76, এবিটিএ 2025 সালে। আচ্ছা, নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? এটা প্রাকৃতিক গ্যাস, সিএনজি। আচ্ছা, বয়লের সূত্রে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কিরূপ? সমপরাবৃত্ত। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, তাহলে আণবিক ভর কত? আমরা জানি আণবিক ভর ইকুয়ালস টু হয় 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তাই না? 2 ইন্টু ডি, 2 ইন্টু 16, তাহলে 32 হলো। এবার বলছে যে 22.4 লিটার এর ভর কত হবে? তাহলে 22.4 লিটার ভর কত হয়? 22.4 লিটারের ভরকে আমরা আণবিক ভর বলি, আবার আণবিক ভরটাই বেরিয়েছে আমার 32, তাহলে এটার অ্যান্সার 32 হবে। তাপ সঞ্চালনে কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি হয়? তাহলে পরিচলন পথে স্থানচ্যুতি হয়। আর তোমরা জানো এই যে পরিবহন পদ্ধতিতে হয় না, আর বিকিরণ পদ্ধতিতেও মাধ্যমের প্রয়োজন হয় না, তাহলে এখানে স্থানচ্যুত হওয়ার কোনো প্রশ্নই নেই। নেক্সট প্রশ্ন দেখো, আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশকে নীল দেখায়? বিক্ষেপণ ধর্মের জন্য। সবুজ কাচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণে দেখাবে? অবশ্যই এটা ব্ল্যাক বা কালো বর্ণে দেখাবে। কোন পরিবাহের মধ্য দিয়ে বলছে কোন পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময় উৎপন্ন তাপ কি হবে? তোমরা সবাই জানো যে উৎপন্ন তাপ ইজ প্রপোর্শনাল টু প্রবাহ মাত্রা, তাই না? তার মানে প্রবাহ মাত্রা যদি আমরা দ্বিগুণ করি তাহলে তার দ্বিগুণের বর্গ হয়ে যাবে, অর্থাৎ 4 গুণ তাপ উৎপন্ন হবে। বিভব প্রভেদ পরিমাপের যন্ত্রের নাম কি? ভোল্টমিটার। আচ্ছা, নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক? তোমরা জানো বেকারেল। নিচের কোনটি সন্ধিগত মৌল? তাহলে তোমরা দেখতেই পাচ্ছ লোহা সন্ধিগত মৌল, বাকিগুলো তোমরা জানো যেটা ক্ষার ধাতু বা ক্ষার ধাতু শ্রেণীতে পড়ে, এটা হ্যালোজেন, এটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে অ্যান্সার ডি লোহা হবে। নিচের কোনটি তড়িৎযোজী? তড়িৎযোজী পটাশিয়াম অক্সাইড। একটা সহজ ট্রিক আমি শেখাই স্টুডেন্টদের, যে যৌগে আম কথাটি উচ্চারিত হবে সেটাই সাধারণত তড়িৎযোজী হয়, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার ডি হয়ে যাবে। দেখো এখানে আছে পটাশিয়াম, তাই না? পটাশিয়াম অক্সাইড। আচ্ছা, তাই জন্য এটা তড়িৎযোজী হলো। এবার বলছি গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়? এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়।
আচ্ছা, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহৃত হয় না? ব্যবহৃত হয় আসলে, তাহলে ক্যালসিয়াম অক্সাইড, আর বাকিগুলো ব্যবহৃত হয় না। বক্সাইড কোন ধাতুর আকরিক? বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। আর মিথেন যৌগে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের বন্ধন কত? 109°28'। আর এখানে 9°28'এর অপশন তো আমরা মানে অলমোস্ট ক্লোজ একটা অপশন পেলাম, অপশন নাম্বার ডি। বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান অ্যালেন বলে দেখা যায়? আমরা আগে সেটাই করেছি সম্ভবত। তাহলে এটা কি হবে? ম্যাগনেটোস্ফিয়ার হবে। ওজোন মণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন এককে, ডিইউ এককে, ডবসন এককে। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে সাধারণ গ্যাস ধ্রুবকের মান একক সহ লেখ, কি হয়ে যাবে? 8.314 ইন্টু 10⁻⁷। সিজিএস তো, তাই জন্য আমরা আর করলাম। আর্গ মোল ইনভার্স কে ইনভার্স। এসআই পদ্ধতিতে প্রমাণ চাপের মান কত? এটা মনে রাখতে পারো, 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। নেক্সট দেখো, বলছে যে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? তোমরা সবাই জানো যে চাপের সাথে আয়তনের ব্যস্ত সম্পর্ক আছে। অর্থাৎ যদি আমরা চাপ দ্বিগুণ করি তাহলে আয়তন অর্ধেক হবে, তাই না? দুইয়ের অনন্যক্ত তোমার 1/2 অর্থাৎ হাফ হয়, তাই না? নেক্সট কোশ্চেন, যদি যদি গামা আর ও গামা এ যথাক্রমে তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ হয়, তাহলে এদের মধ্যে কার মান বেশি হবে? এদের মধ্যে গামা আর এর মান বেশি হবে। তার কারণ কি তোমরা সবাই জানো যে গামা আর, এটা গামা আর এর মতো দেখতে লাগছে, যাই হোক, এক মিনিট, গামা গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা জি। যেখানে তোমরা জানো যে এটা প্রকৃত প্রসারণ, এটা আপাত প্রসারণ, এটা পাত্রের প্রসারণ গুণাঙ্ক, তাই তো? তাহলে তুমি স্পষ্টই দেখতে পাচ্ছ যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি হচ্ছে? আপাত প্রসারণ গুণাঙ্কর কিছু একটা টার্ম যোগ করে তারপরে তার সমান হচ্ছে। অর্থাৎ ইজিলি বলা যেতে পারে যে গামা আর ইজ গ্রেটার দেন গামা এ। ওকে, নেক্সট কোশ্চেন দেখবে। এখানে বলছে যে বলছে কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্ক মধ্যে সম্পর্ক। এটা আগের চ্যাপ্টারে আমরা করেছি, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। আচ্ছা, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত? এটা দেখো প্রত্যেকটা সেটে তুমি কিন্তু লিঙ্কড কোশ্চেন পেয়ে যাবে। আমরা সবাই জানি আর ইকুয়ালস টু 2f, যেখানে আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, তাই তো? তাহলে এফ কত হয়ে যাবে দেখো, আর বাই 2, তাই না? আর এর মান কি আছে অঙ্কের মধ্যে? 20 বাই 2 করো, তাহলে দেখবে 10 সেমি তুমি পেয়ে যাবে। এটা অ্যান্সার হবে 10 সেমি। মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে কোন চশমা ব্যবহার করা? দেখো আগের সেটে আমাদের দীর্ঘদৃষ্টি বলেছে, এখানে আমাদের হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া বলেছে। তো মায়োপিয়াতে ব্যবহার করা হয় তোমার অবতল দর্পণ, অবতল লেন্স, সরি অবতল লেন্স। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে? বলছে যে এটি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ 20 সেমি। আচ্ছা, এটা তো বলে দিলাম একটু আগে। যাই হোক, মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে কি ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয়। তড়িৎচালক বলের মাত্রিক সংকেত কি? এটা তোমরা মনেও রাখতে পারো বা এটা ক্যালকুলেশন করতে পারো। তাহলে তুমি জানো, আমি ক্যালকুলেশন শিখিয়ে দিই, তারপর তোমরা জাস্ট চাইলে যারা যারা একটু অসুবিধা, যাদের উইক আছে, তারা একটু মনে রাখতে পারো। আমরা জানি যে ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ, তাহলে ভি ইকুয়ালস কি হবে? ডাব্লিউ বাই কিউ। তুমি জানো ডাব্লিউর মাত্রা মনে রাখতে হবে। ডাব্লিউর মাত্রা কি? ডাব্লিউ মানে কার্য, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। কিউ এর মাত্রা হয় আইটি, আই প্রবাহ মাত্রা, টি হচ্ছে সময়। এটা হিসেব করতে পারো, তাহলে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 1। ওকে, তাহলে এই কটা আমরা দেখলাম। এটা তাহলে মনে রাখতে পারো, তাহলে কি হলো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 1, এটা তোমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে সিএফএল পুরো নাম কি? গুগলে সার্চ করে নিতে পারো, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। যাই হোক, ফিউজ তারের
মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয় এর স্পেলিং তোমরা দেখে নিতে পারো গুগলে। ফিউজ তারের মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়? ফিউজ তারকে মূল বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হয়। জাপানি হিরোশিমা নাগাসাকি শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটি কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটানো হয়? তো আমরা জানি যে পারমাণবিক বোমার ক্ষেত্রে আমরা নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ব্যবহার করে থাকি, তাহলে নিউক্লিয় বিভাজন অ্যান্সার হয়ে যাবে। তারপর বলছে যে আহ, ক্ষার আচ্ছা ক্ষার ধাতুগুলির, এটা সত্য মিথ্যা বলতে হবে, ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির, সত্য, তাই না? আচ্ছা, পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থা মৌল পাওয়া যায়? তাহলে 17 নম্বর শ্রেণীতে পাওয়া যায় কি কি দেখো, ফ্লোরিন ক্লোরিন গ্যাস, তাই না? আয়োডিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন হচ্ছে তরল, আয়োডিন হচ্ছে কঠিন, এটা মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে এটা 17 নম্বর শ্রেণী হয়ে গেল। আহ, আমাদের পরবর্তী কোশ্চেন, হাইড্রোজেন যৌগটি সমযোজী না আয়নীয়, মানে তরিযোজী আর কি। তাহলে হাইড্রোজেনের সংকেত তোমরা জানতে পারলে অ্যান্সার করতে পারবে, ক্যালসিয়াম হাইড্রাইড, তাই তো? তো ক্যালসিয়াম হাইড্রাইড কি আছে? ক্যালসিয়াম, আম থাকলে তোমরা জানো তরিযোজী বা আয়নীয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে স্তম্ভ মেলাতে। সহজ কোশ্চেন দেখো, নেশার বিকারক কি এখানে? অপশন নাম্বার ডি, অয়েল অফ ভিট্রিয়াল, হাইড্রোজেন সালফেট অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে বলা হয়, অপশন নাম্বার সি। লোহার একটি খনিজের নাম কি? এই তোমার আয়রন পাইরাইটস, তাই তো? অপশন নাম্বার বি। আর নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ কি ব্যবহার করা হয়? Fe SO4, ঠিক আছে? তাহলে এটা অপশন নাম্বার এ হয়ে যাবে। নেক্সট, 1 ফ্যারাড সমান কত কুলম্ব? এটা এটা একটা ভালো কোশ্চেন। আচ্ছা, আমরা কি জানি 1 ফ্যারাড মানে কি হয়? 1 মোল ইলেকট্রন এর আধান, ঠিক আছে? 1 মোল ইলেকট্রনের আধান। আমরা জানি 1 মোল মানে কত? 6.022 ইন্টু 10⁻23টি ইলেকট্রনের আধান, ঠিক আছে? আচ্ছা, একটি ইলেকট্রনের আধান কত হয়? 1.6 ইন্টু 10⁻19, ওকে, এত কুলম্ব। যাই হোক, তুমি যদি মাল্টিপ্লাই করে দেখো তুমি পাবে 96352 কুলম্ব, ঠিক আছে? এটা একটু অড কোশ্চেন ছিল, দেখে নিও। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে যে একটি মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ দাও। অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? তাহলে কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? আমরা পারদের ধাতু সংকর ব্যবহার করি, পারদ, পারদ। আচ্ছা, অ্যালকাইন শ্রেণী যৌগের সাধারণ সংকেত কি? অ্যালকাইন শ্রেণী যৌগের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। অ্যালকিন বললে CnH2n, অ্যালকেন বললে CnH2n+2। যাই হোক, 2n+2। তাহলে এটা অ্যান্সার কি হয়ে গেল? আমাদের অ্যান্সার নাম্বার ওই ফার্স্টেরটা অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট বলছে যে এটার আইপিএইচ নাম বলতে হবে। এটা দেখো কি হবে, তাহলে CH3CO CH2 CH3। তাহলে এটাকে আমরা কি করবো? ফার্স্টে এটাকে সাজাতে হবে। কিভাবে সাজাবো দেখো, তো আমাদের যদি এটা ভাঙতে পারি ব্যাপারটাকে, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের কাছে? CH3CO CH2 CH3, তাই তো? চলো এটাকে সাজানো যাক। তাহলে এটা CH3 হচ্ছে, এর সাথে আমরা একটু ভালো করে সাজিয়ে এটাকে, দেখো কি হবে, H3C লিখি, আরো বেটার লাগবে দেখতে। বন্ড সি, এটার সাথে একটা কিটোন আছে, ঠিক আছে? বন্ড CH2 বন্ড CH3, তাই না? তাহলে এখানে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে ফার্স্ট কার্বন, তাই না? এটা ফার্স্ট কার্বন, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। এখানে সি আছে কটা? সি আছে তোমার 4টে। আমরা জানি যে 4টে সি থাকলে বিউট হয়, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে? বিউটান। ফাংশনাল গ্রুপ থাকলে তোমরা জানো আন কথাটা উচ্চারণ করতে হয়। তাহলে বিউটান, সেকেন্ড কার্বনে আছে ফাংশনাল গ্রুপটা, আচ্ছা এটাকে মুছে দিয়ে দাঁড়াও,
এই উপরের পার্টটা, তাহলে আরো ভালো দেখা যাবে। এটা ও হবে মাথায়, তাই তো? তাহলে কি হয়ে গেল? বিউটান টু ওন। ওকে, বিউটান টু ওন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। এবার সম্ভবত এটা লাস্ট স্কুল হবে আমাদের আজকের দিনে। দেখো, এটা 99 পেজে আছি আমরা এখন। ঠিক আছে, দেখো বলছে যে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তরের নাম কি? মেসোস্ফিয়ার। ঠিক আছে, মনে রাখার উপায় আমি শিখেছিলাম। মাই মেসো, ফানি লাগতে পারে এটা, ইজ কুল। ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য, মাই মেসো ইজ কুল। আচ্ছা, নেক্সট কোশ্চেন তোমাদের, চার্লসের সূত্রে কাকে? তো আমরা জানি চার্লসের সূত্রে কাকে, ভি প্রপোর্শনাল টি। আচ্ছা, একটা গ্যাস আছে যার আণবিক ওজন 16, গ্যাসটির বাষ্প কত হবে? হাফ, তাই তো? আণবিক ভরের হাফ হয় বাষ্প ঘনত্ব, অর্থাৎ 16 কে 2 দিয়ে ভাগ করলে যা বেরোবে তাহলে 8 আমাদের অ্যান্সার বেরোবে। আয়নীয় যৌগ নয় কোনটা? আমরা জানি যে আম কথাটা থাকলে আয়নি, না হলে আয়নীয় নয়। তাহলে দেখো এখানে ম্যাগনেসিয়াম তাহলে ডায়নীয়, সোডিয়াম আয়নীয়, লিথিয়াম আয়নীয়, তাহলে এই যে কার্বনিক যে যৌগটা সেটা হচ্ছে তোমার এটা নয়। এই যৌগের আরেক নাম তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই, এটাকে আমরা মিথিলিন ক্লোরাইড বলে থাকি। যাই হোক, প্রিজমের নিচের কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি হবে? আলোর চ্যুতি সবচেয়ে বেশি কার হয় এটা মনে রাখতে হবে, মানে ডেভিয়েশন অফ লাইট প্রিজমের ক্ষেত্রে দেখা যায় বেগুনি, তাই না? আচ্ছা, মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়, মোটর গাড়ির হেডলাইটে আমরা সবসময় আহ অবতল দর্পণ ব্যবহার করব। ঠিক আছে, আর যদি বলে ভিউ ফাইন্ডার বা লুকিং গ্লাস তাহলে সেটা উত্তল দর্পণ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট বলছে অ্যামমিটার পরিমাপ করে কি? প্রবাহ মাত্রা। আর 0.2 ওহম এই দুটি রোধকে সমান্তর সময় যুক্ত করলে তুল্যরোধ মান কত হবে? এটা খুব ইজি ট্রিক শেখাই তোমাদের। যদি দুটো রোধ থাকে, আমরা যদি সমান্তর সমবায় থাকে, তাহলে তার ফর্মুলা হয় রোধগুলোর মাল্টিপ্লিকেশন বাই রোধগুলোর অ্যাডিশন। ঠিক আছে, সরি এটা ভালো করে লিখি, 0.2 ইন্টু 0.2 বাই 0.2 প্লাস 0.2। দেখো এই দুটো ইন্টু করলে তোমার 0.04 হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে 0.4। তাহলে ইফ ইউ ক্যালকুলেট তুমি কি পাবে? তুমি এখানে পাচ্ছ নিচে 100, পরে 10, দ্যাট মিনস এটা আমাদের 1/10 হবে। 1/10 মানে 0.1। এর আর একটা মজাদার ট্রিক আছে, যদি তোমরা এত ক্যালকুলেশন করতে না চাও, মনে রাখবে সমমানে দুটি রোধ সমান্তর সমবায় থাকলে তার অর্ধেক হয়ে যাবে আমাদের অ্যান্সার, তুল্য রোধের মান অর্ধেক হয়ে যাবে, তাই না? তার মানে এটা যদি 0.2 হয় তাহলে এটা 0.1 হবে, এটা যদি 10 হতো তাহলে এটা 5 হতো, তাই না? এটা মনে রাখতে পারবে। এটা বেশ সহজ, তোমাদের খাটতে হবে না, এক চান্সে একটা ওয়ার্ডে তোমাদের অ্যান্সার বেরিয়ে যেতে পারে। যাই হোক, কয়েক সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাবে। রোধাঙ্গে এসআই একক নাম কি? আমরা জানি ওহম মিটার, তাই না? সন্ধিগত মৌল কোনটা এর মধ্যে? সন্ধিগত মৌল হচ্ছে তোমার কপার, তামা। কোনটি রোধ তাপের সাথে বৃদ্ধি পায় মানে কমে? অর্ধপরিবাহী। দেখো অর্ধপরিবাহী অপশন মধ্যে আছে, ইয়েস, সিলিকন। তড়িৎ বিশ্লেষণের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? আয়নটা। বক্সাইড অ্যালুমিনিয়ামের আকরিক, আর কাঁচা ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়। HCl এর সংস্পর্শে সাদা, দেখো এটা আগের বারে কোশ্চেন, তাই না? এটা আগের কোশ্চেনের মধ্যে ছিল, ওটা আগের বারে অ্যামোনিয়ার সাথে কার বিক্রিয়া জিজ্ঞেস করেছিল, এবার HCl বলে দিয়েছে, বলেছে তার সাথে কার বিক্রিয়া হলে এটা উৎপন্ন হবে, তাহলে আমাদের অ্যামোনিয়া অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, চার্লস আর বয়েলের সূত্রে সাধারণ ধ্রুবক কি? তোমরা জানো চার্লসের সূত্র ধ্রুবকগুলি কি? গ্যাসের চাপ আর গ্যাসের ভর। আর বয়েলের সূত্র ধ্রুবক কি? গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর। দুজনের সাধারণ কি হয়ে গেল? সাধারণ হয়ে গেল ভরটা, তাহলে গ্যাসের ভরই আমাদের অ্যান্সার হবে, ভর অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিনের মধ্যে কে বড়? অবভিয়াসলি 30 ডিগ্রি সেলসিয়াস বড়। তার কারণ কি? তুমি 30 ডিগ্রি সেলসিয়াস যদি কেলভিনে প্রকাশ করো, তাহলে 273 দিয়ে যোগ করতে হবে তোমাকে, যোগ করে দেখবে 303 অ্যান্সার চলে আসবে, তাই না? আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলছে যে
আম, দুষ্ট মৌল কাকে বলে? হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। তার কারণ তোমরা জানো যে মেন্ডেলিভ হাইড্রোজেনকে অবস্থান মানে পর্যায় সারণীতে তার যে পর্যায় সারণী বানিয়েছিলেন সেখানে অবস্থান দিতে গিয়ে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। তার কারণ কি? তিনি দেখলেন যে ১ নম্বর শ্রেণীতে থাকা ক্ষার ধাতু আর ১৭ নম্বর শ্রেণীতে থাকা ক্ষারীয় হ্যালোজেন মৌল এর মধ্যে রাসায়নিক ধর্ম মিল ছিল। তাই জন্য তিনি বুঝতে পারছিলেন না যে তাই কোথায় রাখা যাবে, তাই না? তাই জন্য তিনি এটাকে দুষ্ট মৌল নামে আখ্যা দিয়েছিলেন। আচ্ছা, নিচে কোনটি সত্য বা মিথ্যা? বলছি গ্যাসের চাপকে ভুজ আর পিভি কে যদি কোটি ধরা হয় তাহলে লেখচিত্র পাওয়া যায় তার প্রকৃতি পিপি অক্ষের সমান্তরাল। এটি সবাই লেখেন না, এটা পি অক্ষের সমান্তরাল, তাই না? সত্য মিথ্যা বিচার করতে বলছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা বলতে হবে। গ্যাসের চাপ কে ভুজ আর পিভি কে কোটি যদি ধরা হয় সেক্ষেত্রে লেখচিত্র যেটা পাওয়া যায় তার প্রকৃতি কিরূপ হবে, পিভি অক্ষের সমান্তরাল হবে কিনা এটা বলতে চাইছে। তো একদমই না, এটা পি অক্ষের সমান্তরাল হয়। তোমাদের যদি মনে থাকে, দেখো আমরা এই যে গ্রাফটা আঁকতাম, এটা পিভি হতো এখানে, এখানে পি হতো, আর এই গ্রাফটা তো অলমোস্ট এরকম, তাই না? তাহলে এটা পি অক্ষের সমান্তরাল, এখানে বলেছে পিভি অক্ষের, তাহলে এটা ভুল হয়ে গেল, মিথ্যা, তাই না? মিথ্যা অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, মায়োপিয়া রোগে আবার এক কোশ্চেন, মায়োপিয়া রোগে অবতল লেন্স ব্যবহার করা হয়। আকাশের রংধনু আলোর কোন ধর্মের উদাহরণ? আলোর তোমার বিচ্ছুরণের উদাহরণ, তাই তো? আর যদি বলে আকাশে নীল দেখায় কোন ধর্মের উদাহরণ, সেটা হচ্ছে তোমার আলোর বিক্ষেপণ। এটি অর্ধপরিবাহী সিলিকন জার্মেনিয়াম। আহ মেলাও এটা স্তম্ভ, তাহলে কি হবে? সমযোজী অণু কি এখানে? হাইড্রোজেন। জলে তড়ি বিশ্লেষণে কি ব্যবহার করা হয়? প্লাটিনাম। ক্ষার ধাতু হচ্ছে পটাশিয়াম, এটা আলফা। ওকে। সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? সূর্যের মধ্যে নিউক্লিয় সংযোজন। এই ধরনের কোশ্চেন প্রত্যেকবারে আসছে, তোমাদের কিন্তু মাধ্যমিক জন্য ইম্পর্টেন্ট আছে এটা, তো এটা মনে রাখতে পারো, নিউক্লিয় সংযোজন। তেজস্ক্রিয়তা এসআই একক কি? বেকারেল। ঠিক আছে। আচ্ছা, চিনি জলীয় দ্রবণে মানে চিনি জলীয় দ্রবণ তড়িতের ড্যাশ, তড়িতের উপরিবাহী। সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি মৌলের নাম বলো। নাইট্রোজেন। যদি বলে যৌগের নাম বলো তাহলে হবে অ্যাসিটিলিন। ঠিক আছে, এটা নাইট্রোজেন হবে। এটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য। রিপিটেড কোশ্চেন। চিনি, গ্লুকোজ। অ্যানোড মার্ক কি তোমরা জানো? তাহলে কি হয়ে যাবে? আমরা জানি যখন অবিশুদ্ধ মানে কপার বা যেটা ক্রিস্টাল কপার বলা হয় তার তড়িৎ বিশোধন করা হয় তখন কি হয়? তখন এই যে অ্যানোডে ঘিরে একটা মসৃণ থলি রাখা হয়, ঠিক আছে? ওই থলিতে আহ, কিছু মানে কম তড়িৎ ধনাত্মক মৌল আছে, যেমন সোনা, রূপো, প্লাটিনাম, ঠিক আছে? এগুলো কি হয়? এগুলো হচ্ছে ওখানে নিচে থিতিয়ে পড়ে, ঠিক আছে? নিচে কিসের মতো? যে কাদার মধ্যে থিতিয়ে পড়ে। তাই ওই ওই যে যৌগটা পুরো যে সিস্টেমটাকে মানে কাদার আকারে যেটা জমা হয় তাকে আমরা বলছি অ্যানোড মার্ক। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো। আম, কোথায় গেল? হ্যাঁ, 12 নম্বর কোশ্চেন। ক্রায়োলাইট কার আকরিক? ক্রায়োলাইট হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের আকরিক, তাই না? নেক্সট বলছে যে বিশুদ্ধ জল তড়িতে সুপরিবাহী। মিথ্যা কথা। আচ্ছা, এলপিজি পুরো নাম তোমরা জানো, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? সিলভার তো থাকেই না, এটা শুধু নামেই সিলভার। তার কারণ কি? এটাকে অনেকটা রূপোর মতো দেখতে লাগে, তাই জন্য। আচ্ছা, কোন ধাতু কাঁসা ও পিতল উভয়ই আছে? এটা তামা, তাই না? তামা, কাঁসা, পিতল উভয়তেই আছে। অ্যাসিডিক অ্যাসিড আইপিএস এর নাম কি? এর আইপিএস এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তোমরা জানো হয়তো, না জানলে বলে দিচ্ছি। অ্যাসিড অ্যাসিডের সংকেত CH3CH। এখানে কার্বন আছে দুটো, তাহলে ইথান বলবো, তাই তো? ইথান। আর এখানে ফাংশনাল গ্রুপের নাম কি? CH, যার উচ্চারণ হয় ওইক অ্যাসিড, তাই না? ওইক অ্যাসিড। তাহলে কি হবে? ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিড। আশা করছি অসুবিধা নেই। নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে ইথেন অণুতে H বন্ড C এর বন্ধন কোণের মান কত হবে? তাহলে ইথেন অণুতে বন্ধন কোণের মান কত হবে? তাহলে এটা 109°28'। আচ্ছা, লাইকার অ্যামোনিয়া কি তোমরা জানো? এটা তোমার টেক্সট বইতেও খুব স্পষ্ট পেয়ে যাবে, তাও আমি একটু অল্প করে বলে দিচ্ছি। তাহলে কি হলো? 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম কি? ইউরিয়া। ঠিক আছে। আর বাতাসে কোন গ্যাসের উপস্থিতির জন্য রূপো চকচকে গয়না কালো হয়ে যায়? হাইড্রোজেন সালফাইড, তাই না?
হাইড্রোজেন সালফাইডের উপস্থিতির জন্য এটা হয়। তাহলে আমরা আজকে তিনটে স্কুলের সেটে আমরা পড়লাম এবিডিএল। আর নেক্সট দিন অর্থাৎ কালকে শুক্রবার রাতে আমি তোমাদের জন্য আম, এই তিনটে চ্যাপ্টারের অঙ্কের একটা সলিউশন ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? গুড নাইট টু এভরিওয়ান, টাটা।